জি 24 ঘন্টায় স্বাগত। জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। 3:03 খবরে আপনাদের সঙ্গে আমি শুভদীপ রয়েছে এবং আমি যে খবর আপনাদের জানাবো, কন্যাশ্রী মঞ্চে বাঙালি অস্মিতা আবারও বাংলা ভাষার পক্ষে জোরালো সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। জানাবো ডিটেলে। আর আমি সৈকত, নিউজরুম থেকে যে খবরের দিকে নজর রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইয়ের ইস্যুতে এবার আরো চড়া সুর। কি বলছেন শোনাবো। আর শুরু করব আমি সব্যসাচী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খবর দিয়ে। কিছুদিন আগেই মনে করা হচ্ছিল কংগ্রেসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেরকম ঘনিষ্ঠ বার্তা সামনে আসছিল, যেরকম ফটো অফ সামনে আসছিল, তাতে মনে করা হচ্ছিল একটা জল্পনা, তাহলে কি এই রাজ্যেও জোট? না, এই রাজ্যে কোনো জোট হবে না, কোনো সম্ভাবনা নেই। হাত শিবিরকে এমনই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ঘনিষ্ঠ মহল মাধ্যমে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যেরকম 2026-এ কংগ্রেসকে কোনো আসন এই রাজ্যে ছাড়ার মতন পরিস্থিতি নেই, যদিও জাতীয় ক্ষেত্রে কংগ্রেস 1 পা এগোলে তৃণমূল কংগ্রেস 3 পা এগোবে, এমনটা তিনি আগেই বলে দিয়েছিলেন। 2 পা বাড়ালে তৃণমূল 4 পা এগোবে, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। কিন্তু 2024-এর যে জোট, সেটা কংগ্রেসের ঢিলেমির জন্যই হয়নি, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি। অর্থাৎ গত লোকসভা ভোটে জোট না হওয়ার দায় কংগ্রেসের ঘাড়ে ঠেলেছে। 2021 আর 2024-এর নির্বাচন তৃণমূল একাই লড়েছেন এবং তৃণমূল কংগ্রেস একাই লড়তে সমর্থ বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন। কেন বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে আসন ছাড়া হবে, কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে কি বার্তা দিয়েছেন, রাজীব একবার গোটা বিষয়টা বুঝে নেব। তার মানে এটা ধরে নিয়ে যেতে পারে যে এইখানে অন্তত সামনের বিধানসভা নির্বাচনে কোনো জোট নয়। দেখো সব্যসাচী, গত কয়েকদিন ধরে যদি বলা যায়, গত 15 দিন 20 দিন ধরে একটা আলোচনা চলছিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কাছাকাছি আসা। বিশেষত দিল্লিতে আমরা যারা সাংবাদিকতা করি তারা আমরা দেখছিলাম যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল যে তাহলে কি 26-এর নির্বাচনে বাংলায় জোট হতে চলেছে। বিশেষত অধীর চৌধুরী পরবর্তী যে প্রদেশ কংগ্রেস, যেটা কিনা শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস, সেই কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক কি মধুর হচ্ছে, অন্তত দিল্লিতে দেখে সেরকমটাই মনে করা হচ্ছিল। কিন্তু আজকে ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে আসন ছাড়বার মতো জোট মানে আসন ছাড়া, সমঝোতা, সেখানে কংগ্রেসকে কয়েকটা আসন ছাড়তে হবে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ঘনিষ্ঠ মহলে স্পষ্ট করে দিয়েছেন যে একটিও আসন কংগ্রেসকে ছাড়ার মতো পরিস্থিতি নেই। কোন আসনটা তারা কংগ্রেসকে ছাড়বেন রাজ্যে? তার কারণ কংগ্রেস নিশ্চিতভাবেই তারা কয়েকটি আসন চাইবে, উত্তরবঙ্গে চাইবে, মালদা মুর্শিদাবাদ যেগুলো কংগ্রেসের শক্ত ঘাঁটি, দক্ষিণবঙ্গের কয়েকটি আসন তারা চাইবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘনিষ্ঠ মহলে বলছেন যে কংগ্রেসের এই মুহূর্তে রাজ্যে যা সাংগঠনিক যে ক্ষমতা রয়েছে তাতে আসন ছাড়বার মতো জায়গা নেই। তার কারণ শূন্যতে রয়েছে কংগ্রেস। তিনি এর কারণ আরও একটু পেছনের দিকে গিয়ে বলছেন 2021-এ তৃণমূল কংগ্রেস একা লড়াই করেছে, 2024-এর লোকসভা নির্বাচন তারা একা লড়াই করেছে এবং তাদের আসন সংখ্যা বেড়েছে বই কম। ঠিক, অনেক ধন্যবাদ রাজীব। এই নিয়ে আমরা রাহুল সিনহার সঙ্গে কথা বলেছিলাম, কি বলছেন তিনি শুনবো। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে বলে পদত্যাগটা করিয়ে দিয়ে এখানে সুষ্ঠুভাবে নির্বাচনটা হতে দিক। অতএব সেই জিনিস করতে দেবে না। আসল বিষয় হচ্ছে এরা বুঝে গেছে যে ভোটার লিস্ট যদি শুদ্ধ হয়ে যায়, ভোটার লিস্ট থেকে ভুয়া ভোটারের নাম বাদ হয়ে যায়, তৃণমূলের নাম ঠিকানাও থাকবে না। সেই কারণের জন্য এখন এই জাতীয় অবান্তর কথাবার্তা বলছে। যাই বলুক আর তাই বলুক, ভোটার তালিকা সংশোধন হবে, এসআইআর হবেই, এসআইআর হবে। যে খবরের দিকে নজর রাখবো, এসআইয়ের ইস্যুতে এবার আরো চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি পরিষ্কার বলছেন যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর করা হচ্ছে। একজন বৈধ ভোটারের নামও যেন বাদ দেওয়া না হয়, এমনটাই তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন মানুষ পথে নামবে, আর মানুষ পথে নামলে কোনোভাবেই এই এসআইআর বাংলায় হবে না, বাংলায় এসআইআর করতে দেওয়া হবে না। এই সুর একেবারে গেঁথে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে এসআইআর নিয়ে জল্পনা ছিল,
তার মধ্যেই গতকাল যে খবর সামনে আসে, সুপ্রিম কোর্টে যখন এসআইআর নিয়ে সওয়াল জবাব চলছে তখন একেবারে রাজ্যের তরফ থেকে আইনজীবী সুপ্রিম কোর্টের এক প্রশ্নে জানান যে রাজ্যের কাছে 8 তারিখ চিঠি এসেছে যেখানে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে। ফলে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে এটা যখন পরিষ্কার হয়ে যায় তখন ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বার্তা দিয়ে দেন যে বাংলায় কোনোভাবেই এসআইআর করতে দেওয়া হবে না, কারণ বাংলায় এসআইআর করলে যে বৈধ ভোটাররা রয়েছে সেই বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন যে যদি কমিশনকে এসআইআর করতে হয় তাহলে কিছু শর্ত মানতে হবে। কি সেই শর্ত? একেবারে লোকসভা ভেঙে দেওয়া হোক এবং তিনি বলেছেন যে যারা নির্বাচিত হয়েছি আমরা তারা সবাই আমরা একেবারে সরে আসবো সেই জায়গা থেকে, তারপর কমিশন নিজের মতো করে এসআইআর করুক। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্টও করেছেন। ফলে সব মিলে এসআইআর ইস্যুতে বাংলা এখন থেকেই কিন্তু পাল্টা চাপের রাস্তা যে পরিষ্কার করে রাখছে তা কিন্তু বলাই বাহুল্য। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রাজীব রয়েছেন নয়াদিল্লি থেকে। রাজীব, জানতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে খুব স্পষ্ট বার্তা দিয়েছেন বাংলায় এসআইআর করতে দেওয়া হবে না। একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে কড়া বার্তা দিয়েছেন, কোনোভাবেই বাংলায় এসআইআর করতে দেওয়া হবে না এবং তিনি বলেছেন যে এসআইআর যদি করতে হয় তাহলে কয়েকটি শর্ত মানতে হবে। তার মধ্যে প্রথম শর্ত হলো সারা দেশে সব রাজ্যে একসঙ্গে এসআইআর করতে হবে। শুধুমাত্র বেছে বেছে যে ইলেকশন বাউন্ড যে সমস্ত স্টেট রয়েছে সেগুলোতে এসআইআর করা চলবে না। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার একেবারে অভিসন্ধি নিয়ে এই এসআইআর করতে দেওয়া হবে না। দ্বিতীয়ত, ভোটার তালিকাকে ডিজিটাইজ করতে হবে। একটি রাজ্যে, একটি এলাকায়, একটি বুথে, একটি জেলায় কত ভোট রয়েছে সেটি পুরোটাই ডিজিটাইজ করতে হবে নির্বাচন কমিশনকে। এবং সর্বোপরি এই এসআইআর যে কারণে করা হচ্ছে যে ভোটার তালিকায় ত্রুটি রয়েছে, সংশোধন করতে হবে, সেই কারণে করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কেন পূর্ববর্তী মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? তার বিরুদ্ধে এফআইআর রুজু করতে হবে, তাকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে এও জানিয়েছেন এত কিছুর পরেও যদি গাজোয়ারি করে বা জোর জবরদস্তি করে নির্বাচন কমিশন এসআইআর করতে যায় তাহলে সেক্ষেত্রে লোকসভা ভঙ্গ করতে হবে। তার কারণ এই ভোটার তালিকা, এই ভোটারদের ভোট নিয়ে, যেমন বিহারে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, তাদের ভোট নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচিত হয়েছেন, তার সরকার নির্বাচিত হয়েছে। সেক্ষেত্রে তাদের এই লোকসভার আর কোনো মূল্য থাকে না, ভেঙে দিতে হবে। গতকাল অনুরাগ ঠাকুর এক সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, আমরা রাজীব নজর রাখবো। আপাতত অনেক ধন্যবাদ। আর এসআইআর এর পাশাপাশি বাংলা ভাষা নিয়েও চড়া সুর বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস। কন্যাশ্রীর মঞ্চেও বাঙালি অস্মিতা বাংলা ভাষার পক্ষে জোরালো সওয়াল করেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর মঞ্চ থেকে। দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না, বাংলা না থাকলে স্বাধীনতা পাওয়া যেত না। আমি যদি অন্য ভাষায় কথা বলি তাহলে তোমরা আমার ভাষাকে সম্মান করবে না কেন? যারা নাগরিক নয় বিদেশিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। ধনধান্য অডিটোরিয়ামে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার যে মাধুর্য আছে না, সেই মাধুর্য কোথাও পাবেন না। হ্যাঁ, প্রয়োজনে আমাদের ইংলিশ শেখা দরকার, তার কারণ এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে। আজকে তো ইংরেজিটাও ভালো বলে, বাংলা স্কুলেও ভালোভাবে ইংরেজিটা পড়ানো হয়। আগে ক্লাস 5 পর্যন্ত ইংরেজি বন্ধ ছিল, কিন্তু আমরা এসে আবার চালু করে দিয়েছি। সব ভাষাই জানা উচিত। যত ভাষা শিখবেন তত উন্নত হবেন, কিন্তু দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না, মাকে ভুলবেন না, মাটিটাকে ভুলবেন না, জননীকে ভুলবেন না, আম্মাকে ভুলবেন না, মাদারকে ভুলবেন না। যারা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে, দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন?
আমাদের মাটি, এ মাটি স্বামীজির মাটি, রামকৃষ্ণের মাটি, নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, দেশবন্ধুর মাটি, রাজা রামমোহন রায়ের মাটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, চৈতন্যদেবের মাটি। মনে রাখবেন, এ মাটি ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, রবীন্দ্র নজরুল থেকে শুরু করে, কে নয়? আর উত্তরকাশীর আতঙ্ক ফিরল কিস্তওয়ারে, জম্মুর কিস্তওয়ার। সেখানে ভয়াবহ হরপাবান এবং সেই হরপাবানে এখনো পর্যন্ত প্রায় 10 জনের, কমপক্ষে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাচেল যাত্রা ছিল চাসতি গ্রাম, সেই চাসতি গ্রাম, সেখানে মাচেল মাতা মন্দির এবং প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। যেখানে মাচেল মাতা যাত্রা বলা হয়, এই চাসতি গ্রাম থেকেই শুরু হয়। সেখানে প্রচুর পুণ্যার্থী জড়ো হয়েছিলেন, তাঁবু খাটিয়ে তারা সেখানে ছিলেন। লঙ্গরখানা ছিল, হরপাবানে সেই সব তাঁবু লঙ্গরখানা ভেসে গিয়েছে, ফলে এখনো পর্যন্ত অনেকের মৃত্যুর আশঙ্কা, নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এবং কিস্তওয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মাও জানিয়েছেন যে হরপাবান এসেছে কারণ এই গ্রাম থেকেই যেহেতু মাচেল যাত্রা শুরু হয়, তাই এই বিপর্যয় আরও ভয়ঙ্কর হতে পারে, এই আশঙ্কা করেছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি গোটা বিষয়টার সঙ্গে প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এখনো পর্যন্ত কমপক্ষে 10 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, কিন্তু এই সংখ্যা আরও বাড়তে পারে। আমরা কদিন আগেই উত্তরকাশী ধারালি গ্রাম, সেখানে এই পরিস্থিতি তৈরি হতে দেখে, যেখানে হরপাবানে বিস্তীর্ণ এলাকা, গোটা গ্রাম ধারালি মার্কেট ভেসে চলে গিয়েছিল। এবং সেখানে গঙ্গোত্রী যাত্রা, চারধাম যাত্রা যেহেতু চলছে, গঙ্গোত্রী যাত্রার সময় ওই ধারালি গ্রামের লোকে থাকেন, তারপরে যাত্রা শুরু হয়। এক্ষেত্রেও মাচিল মাতা যাত্রা চলছিল, প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন, তারপরে এই গোটা বিষয়টা হয়। এবং স্থানীয় বিধায়ক সুনীল কুমার শর্মা তিনি জানিয়েছেন যে এই পরিস্থিতি খুব মানে ভয়ঙ্কর হতে পারে, কারণ প্রচুর মানুষ ভেসে গিয়েছেন, এমনটাই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দ্রুত বিপর্যয় উদ্ধারকারী দল যাতে মোতায়েন করা হয় এই নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছেন এবং উদ্ধারকারী দল পৌঁছেছেন, তারা উদ্ধার কাজ এখনো পর্যন্ত শুরু করেছেন। তবে কতজনের নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। গত 5ই আগস্ট উত্তরাখণ্ডে উত্তরাকাশীর ধারালি এবং হর্ষিলে হরপাবান নেমেছিল এবং তারপরে 14 তারিখ কিস্তওয়ারের ছবি। वहाँ पे बड़ा कंजेस्टेड इस वक्त सारा यात्रा की वजह से छोटी छोटी दुकानें बनी हैं, गाड़ियाँ वहाँ पे हैं, लोग वहाँ पे हैं, गांव वहाँ पे है। अगर गांव में ये आया होगा तो वहाँ तो मुझे लगता है कि बहुत ज़्यादा नुकसान होगा। चसोती गांव है जहाँ पे इस वक्त गाड़ियाँ रुकती है। चसोती लास्ट डेस्टिनेशन है गाड़ी पर, वहाँ से आगे बाइक्स चलती हैं, पैदल चलते हैं, लेकिन लास्ट डेस्टिनेशन जो यात्री जो लोग यहाँ से जाते हैं वो चसोती में ही जाते हैं। আর আমরা নজর রাখবো এবার বিহারের বন্যা পরিস্থিতির দিকে। বিহারে গত কয়েকদিন ধরে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি, কোশি নদীর জল বেড়ে এর আগে বিহারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছিল, সেই ছবিও আপনাদের আমরা দেখিয়েছি। আর এবার বেগুসরাইয়ের বন্যা পরিস্থিতি, যেখানে একেবারে বাড়ির ভেতরে ঢুকে গেছে জল, স্কুল কলেজ অফিস আদালত সর্বত্রই একেবারে জলে ভাসছে পরিস্থিতি, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে ভাগলপুরেও বন্যা পরিস্থিতি, বিহারের বিভিন্ন এলাকা এই মুহূর্তে একেবারে জলের নিচে বলা যায়। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে কোশি নদীর জল বেড়ে একইভাবে প্লাবিত হয়েছিল বিভিন্ন এলাকা। আর এবারও আপনাদের দেখাচ্ছি বেগুসরাইয়ের ছবি। বিহারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। इस वक्त हम खड़े हैं बेगूसराय के कैलाशपुर वार्ड नंबर 4 में, जहां तस्वीर में दिखाना चाहूंगा कि बाढ़ का जो हालात है काफी खतरनाक हालात है। देख सकते हैं पूरी तरह जो गांव जो है ये टापू में तब्दील है, लेकिन जिला प्रशासन के द्वारा किसी प्रकार का कोई व्यवस्था नहीं की गई है। घरों में पानी हिलाव जैसा स्थिति उत्पन्न हो गया, घर छोड़कर कुछ लोग पलायन करने को मजबूर है। पिछले 1 सप्ताह से इसी गांव में लोग फंसे हुए थे। आप तस्वीर के माध्यम से देख सकते हैं किस तरह से लोग इस पानी में रहने को मजबूर है, लेकिन जिला
जिला प्रशासन के द्वारा अभी तक किसी प्रकार का कोई व्यवस्था नहीं की गई है। लोग काफी परेशान हो रहे हैं, भयभीत हो रहे हैं, क्योंकि पिछले एक सप्ताह से इनके घर में पानी प्रवेश कर चुका है। कोई देखने के लिए आया है आपको? कोई नहीं देखने के लिए, कोई नहीं आया, कोई नहीं आया। कितना दिन से पानी में फंसे हुए हैं? सप्ताह से। एक सप्ताह। दिक्कत यही हो रही है कि सब महिला लोग यहाँ जो रह रही है, खाने पीने में डिस्टर्ब हो रहा है सबको। कोई भी नाव खाने के लिए भेज नहीं रहे। डीएम साहब की से आग्रह किया गया था, अभी तक नाव नहीं दिया। क्या दिक्कत हो रहा है मामा? बहुत दिक्कत है, बहुत दिक्कत है। न खाना पीना के व्यवस्था है, ये डूबल रह कितना दिन, एक सप्ताह से बाल बच्चा से दिक्कत है मामा। खाल मिले नहीं बाल बच्चा सबको दिक्कत हो रहा है। ऐसे में लोग काफी त्राहिमाम है, परेशान है। सरकार का जो सुविधा मिलनी चाहिए वो सुविधा बाढ़ पीड़ितों को नहीं मिल पा रहा है, जिससे बाढ़ पीड़ितों में काफी नाराजगी देखने को मिल रहा है। इस वक्त जी मीडिया के लिए बेगूसराय से जितेंद्र कुमार। বৃষ্টি বিপর্যস্ত এ রাজ্য, পাহাড়ের ধসের ছবি আপনাদের দেখাবো। 10 নম্বর জাতীয় সড়ক একেবারে বিপর্যস্ত। কালিম্পং জেলার 29 মাইল কার্যত ধুয়ে মুছে সাফ সেখানে জাতীয় সড়কের একটা বড় অংশ, যার জেরে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে 29 মাইলের আগে 27 ও 28 মাইলেও জাতীয় সড়কের একটা বড় অংশ বসে গিয়েছে। বিভিন্ন জায়গায় ছোট থেকে বড় ধস। অন্যদিকে গতকাল রাতের প্রবল বৃষ্টিতে ফের প্লাবিত হয় তিস্তা বাজার এলাকা। রাতে প্রশাসনের তরফ থেকে মাইকিং করে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়, অনেককে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এক কথায় জাতীয় সড়ক 10 এই মুহূর্তে বিভীষিকার নাম। ফের সিকিমের লাইফলাইন অর্থাৎ শিলিগুড়ি থেকে সিকিমগামী জাতীয় সড়ক 10-এ ব্যাপক ধস। আর এবার ধস পড়েছে 18 মাইলে, অর্থাৎ সেলফি দাঁড়ার কাছে 18 মাইলে ধস। আমার পেছনে আমি তুহিনকে বলবো দেখাতে। কিছুক্ষণ আগেই এই 18 মাইলে বিশাল আকারের পাহাড় ভেঙে পড়েছে জাতীয় সড়ক 10-এ। এক কথায় একেবারে স্তব্ধ জাতীয় সড়ক 10। 29 মাইলের থেকে বন্ধ সিকিম কালিম্পংগামী যে মেন জাতীয় সড়ক, সেখানে ধস পড়ে বন্ধ রয়েছে রাস্তা, জাতীয় সড়ক। পুনরায় আজ নতুন করে আবার সেলফি দ্বারা অর্থাৎ 18 মাইলে ধস। যদিও যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনের তরফ থেকে জাতীয় সড়ক পুনরায় পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করলেও বাদ সাধছে পাহাড়ের বৃষ্টি। মাঝে মধ্যেই পাহাড়ে এতটাই বৃষ্টি হচ্ছে যে যেই বৃষ্টির ফলে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঙর এসে পড়ছে জাতীয় সড়ক 10-এ। জাতীয় সড়ক 10 ক্ষতির মুখে পড়ছে। তার পাশাপাশি অন্যদিকে তিস্তার জল বাড়ছে, সেই জলেও কিন্তু তিস্তার নিচ থেকে মাটি সরে যাচ্ছে, জাতীয় সড়ক 10 বসে যাচ্ছে। বারংবার এই জাতীয় সড়কে পাহাড় ভেঙে পড়া এবং জাতীয় সড়ক তিস্তার কবলে চলে যাওয়া নিয়ে কিন্তু এলাকাবাসী থেকে শুরু করে প্রশাসন চিন্তিত। জেলার 28 মাইলে রয়েছি, আর একটু আগেই তিস্তা বাজার। আর এই 28 মাইল জাতীয় সড়ক 10-এর অবস্থা আমি দেখাচ্ছি। পুরোপুরি রাস্তা বসতে শুরু করেছে, একেবারে প্রায় 200 মিটার মতো এই মুহূর্তে এখানে রাস্তা জাতীয় সড়ক ধসে গেছে। প্রশাসনের তরফ থেকে জেসিপি পোকলেন লাগিয়ে রাস্তা মেরামতের চেষ্টা করছে। ধসে যাওয়া রাস্তায় মাটি বালি পাথর দিয়ে উঁচু করে পুনরায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও একদিকে যেমন বাদ সাধছিল বৃষ্টি, তার পাশাপাশি যেভাবে রাস্তা দিন প্রতিদিন ধসতে শুরু করেছে জানিয়ে চিন্তিত জেলা প্রশাসন, এলাকাবাসী। মাঝে মধ্যেই বড় বড় পাহাড় থেকে বোল্ডারের চাই যেমন পড়ে আসছে, তার পাশাপাশি রাস্তা একেবারে ধসে যাচ্ছে। ধসে আবার বাঁদিকে যে তিস্তা নদী, সেই তিস্তার কবলে। কারণ হিসাবে এলাকাবাসীরা যেমন বলছে, তিস্তা দিয়ে যেমন জলবিদ্যুৎ কেন্দ্র, আর ঠিক তার পাশেই পাহাড়ের ওপরে রেলের টার্নেল। এই দুই উন্নয়নের ফলে জাতীয় সড়ক 10-এ গত 4 বছর ধরে ধসের পরিমাণ বেড়েই চলেছে এবং জাতীয় সড়ক একেবারে বহু জায়গায় বিলুপ্তর পথে যেতে চলেছে। তিস্তা বাজারের 28 মাইল থেকে ক্যামেরায় তুহিনের সাথে নারায়ণ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।